না কিছু ভালোবাসা অপ্রকাশ্য। সব ভালোবাসা যে নিজের করে পেতে হবে এমন তো কথা নেই। ভালোবাসার মানুষটার সুখটাই আসল। সে সুখী হলেই হলো, হোক নিজের কাছে বা অন্য কারো সঙ্গে, তবুও সে সুখে থাকুক, এইটাই তো চাও। আমি না হয় দূর থেকেই ভালোবেসে যাব, একাকী খুব গোপনে। পরিস্থিতি সামলাতে আলিফ বলল, আরে ভাই, এমন করে তাকিয়ে আছিস কেন? আমি মনে হয় চিড়িয়াখানা থেকে এসেছি। আলিফ ইনোসেন্স ফেস করে, দাঁড়া তোর শর্ট ভাবে কথা ছাড়াচ্ছি বলে দৌড় লাগালো সবাই আলিফের পেছনে। এভাবে ছুট লাগালো কয়েকবার। সবাই যখন হাঁপিয়ে পড়লো থামলো সবাই। আলিফ হাঁপাতে হাঁপাতে বলল, আরে পারবো না ভাই, মাফ কর। সবাই একসাথে বলে উঠল, মাফ করতে পারি, আমাদের আজকে ট্রিট দিবি তুই? আজব থাপ্পড় খাইলাম, দৌড়ানি এখন টিটও আমি দেবো? এই ছিল আমার কপালে। আচ্ছা দিব, চল। কেউ যদি একজন একটুকুতেই হ্যাপি, আজ না সব সময় আমি ট্রিট দিব তোদের। এখন চল। সারাদিন এভাবেই কাটলো সবার। আবার সবাইকে বিদায় দিয়ে চলে গেল নিজ নিজ গন্তব্যে। শরতের আমেজ শেষ হয়ে প্রকৃতি নিয়ে এলো হেমন্ত ঋতু। হালকা শিশির ছড়া শীতের আগমনী বার্তা বয়ে আসে হেমন্ত ঋতু মিষ্টি শীতল পরশ নিয়ে। দিগন্ত জোড়া সবুজের চারা ধরনের ক্ষেত, দৃষ্টিনন্দন সবুজ চারার বুকে কাঁচা পাকা ধান শীষের আগমন। ধীরে ধীরে শস্য ক্ষেত হরিদ্রাবর্ণ ধারণ করে মাঠে মাঠে শুরু হয় ধান কাটার আয়োজন। আপামর খেতে চাওয়া মানুষের আশার পূর্ণতা লয়ে হেমন্ত ঋতু বাঙালির গৃহ ভাণ্ডার ভরে তোলে। হেমন্তে ফসল তোলার আনন্দ বেড়ায় বাতাসে ভেসে আঙিনা মুখরিত, ঢেকির তালে তালে ধান ভানার ঘানে। নবান্নের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে সবাই। নতুন ধানের পায়েস, পিঠা, পুলি আরো কত কি বানায়। হেমন্তের মুখরোচক ফল চালতা, কামরাঙা, ডালিম, হৃদয় ফুল, গন্ধরাজ, কামিনী, মল্লিকা, ছাতিম। প্রকৃতির সাথে মেতে উঠল এক চঞ্চলী হরিণী কন্যা। মনোমুগ্ধকর প্রকৃতি মুগ্ধ হয়ে দেখছে ঐশী, চৈতি, মিতু। বাবার সাথে গ্রাম দেখবে বলে বায়না ধরেছেন শফিকুল শেখের দুই রাজকন্যা। বাবা নামক মানুষটা মেয়েদের আবদারের পূরণের জন্য সব সময় চেষ্টা করে যায়, কেননা বাবা মেয়েদের একটু বেশি ভালোবাসে। তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে কখনো কিপটামো করে না। বাবা যতদিন বেঁচে থাকে ততদিন মেয়েদের রাজকন্যা করে রাখে। প্রতিটি মেয়ে তার বাবার রাজকন্যা। শফিকুল শেখের শহরেই একতলা একটি বাড়ি করেছে, তাই আর গ্রামের বাড়ি যাওয়া হয় না তেমন। বরিশাল একটা প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি। বছর খানেক পরে অবসর নেবেন কর্মজীবন থেকে। শত ব্যস্ততার মধ্যে থেকেও তার রাজকন্যাদের আবদার পূরণে ছুটে চলে আসলো নিজ গ্রামে। সারাদিন ঘুরে ঘুরে দেখল গ্রাম্য পরিবেশ। শহরের ইট পাটকেলের মধ্যে থেকে এমন খোলামেলা পরিবেশে এসে যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে সকলে। সূর্যের আলো তার বিলীন হওয়ায় অস্তিত্ব জানান দিয়েছে। হালকা শীতল হাওয়া বইছে, অন্ধকার হয়ে গেছে চারপাশে। শফিকুল সাহেব তাড়া দিল সকলে বাসায় যেতে হবে বলে। শেখ বাড়িতে আজ ঈদের আমেজ। শফিকুল শেখ আজ নিজ হাতে বাজার করেছে। সানজিদা শেখ রান্নাঘরে এটা সেটা বানাতে ব্যস্ত। আজ কতদিন পরে তার তিহান বাড়ি আসবে। মায়ের মন যেন আনন্দে ভরে যাচ্ছে। তাই তো নিজ হাতে ছেলের সব পছন্দের খাবার রান্না করেছে। যে ছেলে মায়ের হাতের রান্না ছাড়া খেত না, সেই ছেলেও কর্মজীবনের জন্য দিনের পর দিন বিভিন্ন জায়গায় থাকছে। তিহান একজন পুলিশ অফিসার। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার থাকতে হয়। দেশের জন্য দিন রাত কাজ করতে হয় তাদের। নিজের আপনজন থেকে দূরে থাকতে হয় মাসের পর মাস। দেশের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত থাকে। পরিস্থিতি মানুষকে বদলে দেয়, এটাই চিরন্তন সত্য। রাত 10টার সবাই একসাথে খেতে বসেছে। গ্যাঞ্জাম পার্টির সকল সদস্য আজকে শেখ বাড়ি হাজির।
সানজিদা শেখ নিজেই সবাইকে আসতে বলেছে। এখন সবাইকে নিজ হাতে খাবার বেড়ে দিচ্ছেন। তিহান বলল, আরে মা, আর কত দিবে? এত একসাথে খাওয়া যায় নাকি? সেই থেকে দিয়েই যাচ্ছ। নিজের দিকে চেয়ে দেখেছিস কেমন শুকিয়ে গেছিস? এখন এখানে বসে এই সব খাবার খেয়ে শেষ করবি। কতদিন পরে তোকে নিজের হাতে বেড়ে দিচ্ছি, তুই খা, আমি দেখব। ন্যাকা কান্না করে শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে বলল সানজিদা শেখ। এরই মধ্যে রবিন অভিযোগের সুরে বলল, বলি কি আঙ্কেল, দেখলেন তো ছেলেকে পেয়ে আমাদের সবাইকে ভুলে গেল আন্টি। আরে হ্যাঁ, তাই তো। সাজু, আমাদেরও একটু খাতির যত্ন করো। রবিনের সাথে তাল মিলিয়ে বলল শফিকুল শেখ। সানজিদা শেখ হেসে বলল, আরে বাবা, তোমরাও তো আমার ছেলে বাবা। রবিনের প্লেটে মাংস দিতে দিতে বলল, আর তুমি কি আমার ছেলেদের হিংসা করো? কপাটের রাগ দেখিয়ে শফিকুল সাহেবের উদ্দেশ্যে বলল, আমি আবার কখন হিংসা করলাম? আমি তো বললাম শুধু আমাদেরও খাতির যত্ন করতে। ইনিয়ে বিনিয়ে বলল শফিকুল শেখ। বাবার সাথে তাল মিলালো ঐশী। এরই মধ্যে তিহান হাত ধুয়ে উঠতে উঠতে বলল, মা, আর পারবো না, ভালো লাগছে না খেতে এখন। আমি অনেক জার্নি করে আসছি, এখন একটু ঘুমাতে হবে। বলে চলে গেল। সানজিদা শেখ হতাশ হয়ে স্বামীকে জিজ্ঞেস করল, কি ব্যাপার তিহানের বাবা, রান্না কেমন হয়েছে? অসাধারণ। তাহলে ছেলে যে বলল ভালো লাগে না। ছেলে তো বিয়ে করেনি, তাই বুঝতে পারেনি কথায় কোন কথা বলতে হয়। মুখ ফসকে বলে ফেলল শফিকুল সাহেব। কি বললে তুমি? তার মানে আমার রান্না ভালো হয় না? চোখ গরম করে বলল সানজিদা শেখ। শফিকুল শেখ জিব্বা কামড় দিল। ইস, কি বলল এটা? না মানে, কে বললো তোমার রান্না খারাপ? আমি তো চেটে পুটে খাই। জানো, মাঝে মাঝে আমি রেস্টুরেন্টে গিয়েও খেতে পারি না। কি যে রান্না করে ওরা, একদম বাজে স্বাদ। আমি তো তখন তোমার রান্না মিস করি। আর সেই আমি বলবো তোমার রান্না খারাপ? তুমি বলো, এটা কখনো হতে পারে? আর তিহানের এত বড় সাহসও কিভাবে বললো ভালো লাগে না খাবার? দাঁড়াও, আমি এখনই ওর একটা বিচার করে দিচ্ছি। বলে মাথা চুলকাতে চুলকাতে চলে গেল শফিকুল শেখ। এখানে থেকে কেটে পড়াই ভালো তার জন্য। হা হা। তুমি আমার প্রশংসা করলে না অপমান করলে? আমি কি বুঝি না? কাল থেকে তোমার রান্না আমি করব না বলে দিলাম। বুড়ো বয়সে এসে আমার নামে বদনাম করলে ছেলে মেয়েদের সামনে। রান্না করে খেও, তখন দেখব তুমি কত ভালো রান্না পারো। পেছন থেকে একদমই বলল সানজিদা শেখ। এদের মিষ্টি ঝগড়া দেখে মুখ টিপে হাসছে উপস্থিত সকলে। ভালোবেসে বিয়ে করেছেন সানজিদা শেখকে। সানজিদার বাবার বাড়ির অবস্থা খুব ভালো। সেখানে শফিকুল শেখ ছিল মধ্যবিত্ত বেকার। তাদের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। তারপরেই পালিয়ে বিয়ে করেছেন তারা। পরে অবশ্য মেনে নিয়েছে সবাই। শফিকুল শেখ নিজের সর্বোচ্চ চেষ্টা করে আগলে রাখছেন তার প্রিয় মানুষটাকে। মাঝে মাঝে প্রিয় মানুষদের রাগাতে ভালো লাগে। এর মধ্যেও রয়েছে কিছু আনন্দ। জ্যোৎস্নাতক রাত, আকাশে থালার মতো বিশাল একটা চাঁদ উঠেছে। তার আলোয় আবছা আলোকিত চাঁদ। হিম শীতল হাওয়া বইছে। তার নিচে পাটি বিছিয়ে আড্ডায় মগ্ন হলো গ্যাঞ্জাম পার্টির সদস্যগণ। তাদের সাথে যোগ দিল চৈতি আর শফিকুল শেখ। বিভিন্ন খোশ গল্প বলে যাচ্ছে শফিকুল শেখ। গ্যাঞ্জাম পার্টির সাথে দারুণ ভাব জমিয়েছে শফিকুল সাহেব। মনে হচ্ছে উনি নিজের কিশোর বয়সে ফিরে গেছেন। আঙ্কেল, আপনি মনে হচ্ছে দারুণ গান গাইতে পারেন। আমাদের একটা গান শোনান না প্লিজ আঙ্কেল। রিয়া ইনিয়ে বিনিয়ে বলল। তার সাথে তাল মিলিয়ে একসাথে সবাই বলে উঠল। শফিকুল শেখ ভীষণ করুণ দুঃখী দুঃখী মুখ করে বলল, হ্যাঁ, গাইবো। সেই কলেজ লাইফ থেকে গান গাইতাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতেই গান গাইতাম। পরে দেখতাম একে একে সবাই উঠে চলে যেত। তারপর আমি একা একা গান গাইতাম। সবাই কি আর সঙ্গীতের মর্ম বুঝে? সবাই উচ্ছ্বাস নিয়ে প্রশ্ন করলো। না রে, তবুও আমি হাল ছাড়িনি। গান গেয়েই চলতাম। পরে একদিন সব বন্ধুরা বলল,
আমি যদি এরপর থেকে গান গাই তাহলে নাকি ওরা আমার সব দাঁত ভেঙে দিবে। তারপর দেখবো দাঁতহীন তোকে কে বিয়ে করে শালা। বিয়ে হবে না, এমন রিস্ক তো আর নেওয়া যাবে না, তাই বাধ্য হয়ে গান গাওয়া ছেড়ে দিয়েছি। সঙ্গীতের মর্ম ওরা বুঝলো না। রবিন করুণ গলায় দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, এভাবে চাপে পড়ে আপনি গান ছেড়ে দিয়েছেন আঙ্কেল, আর একটা চান্স নিতে পারেন। হ্যাঁ নিয়েছিলাম, বিয়ের পরে তোদের আন্টিকে গান শোনাতাম, ঘুমাতে গেলে গান গাইতাম, স্কুলে যাওয়ার আগেই ওয়াশরুমে গিয়ে গান গাইতাম। একদিন দেখি তোদের আন্টি আমার গান শুনে হাউমাউ করে কেঁদে দিল। আমি তো হতবাক, তাকে জিজ্ঞেস করলাম গান ভালো হয়নি। সে বলল আমি নাকি গান গেয়ে তাকে বিনা দোষে শাস্তি দিচ্ছি, আর একদিন যদি গান গাই তাইলে নাকি সে বাবার বাড়ি চলে যাবে। পরে ভেবে দেখলাম বউহীন দিন বড়ই কষ্টের, তাই আর গাইতাম না। করুণ কণ্ঠে বলল শফিকুল সাহেব। আরে কেউ আমাকে বুঝলো না আঙ্কেল, তবে এখন আর একটা চান্স নিতে পারেন। আন্টি কিন্তু এখন চাইলেও যেতে পারবে না বাবার বাড়ি। জান্নাত বলল, হ্যাঁ তাই তো ভেবে দেখিনি, আমার প্রতিভা তো অন্যের জন্য এভাবে ছেড়ে দেওয়া যায় না। উনি বেশ উচ্ছ্বাস নিয়ে বলল, দাঁড়াও আমি হারমোনিয়াম নিয়ে আসছি, খালি গলায় গান ভালো হয় না। বলতে বলতে চলে গেল। হারমোনিয়াম বাজাচ্ছে আর গান গাইতে লাগলো শফিকুল সাহেব। তার সাথে সুর দিচ্ছে আলিফ আর রিয়া। তার মোটা গলার আওয়াজে এই দুজনের কণ্ঠ শোনাই যাচ্ছে না, তবুও তারা হাল ছাড়েনি, গেয়েই যাচ্ছে। এদের এমন কাকা সুরের গান শুনে ঘুম ভেঙে গেল সানজিদা শেখের। ওনাকে ছাদে আসতে দেখে সবাই চুপসে গেল। গ্যাঞ্জাম পার্টির সবাই ছুটে পালালো, তাদের সাথে চৈতিও। রয়ে গেল শফিকুল সাহেব। উনি পেছন থেকে হাঁক ছেড়ে বলল, আমাকে ফাঁসিয়ে তোরা চলে যাচ্ছিস, আর এভাবে কিন্তু গান ছাড়তে নেই। তোদের আন্টি কিছু বলবে না, তাই না সাজু? মাথা চুলকোতে চুলকোতে বলল। রবিন বলল, আঙ্কেল আমরা আর এর মধ্যে নেই, তুমি সামলাও। সানজিদা শেখ হাসবেন না কাঁদবেন বুঝে উঠতে পারছেন না। স্বামীর এই বয়সে কুকিল কণ্ঠের গান শুনে উনি হতবাক হয়ে তাকিয়ে রইল, যেন কথা বলতে ভুলে গেছে। সেই ফাঁকে শফিকুল সাহেব চলে গেল। কাক ডাকা ভোর, পাখির কিচিরমিচির শব্দ জানান দিয়েছে সকাল হয়েছে। সেই সাথে পাল্লা দিয়ে দরজা ধাক্কাচ্ছে চৈতি। কিরে আর কত ঘুমাবি? ওঠ এখন, সকাল হয়ে গেছে সেই কখন। উঠে পড়তে বস, লেখাপড়া নেই, এত ঘুম কিসের তোর? সকালে উঠে মানুষ একটু হাঁটাচলা করে, ব্যায়াম করবি, তারপরে পড়তে বসবি, তা না এই মেয়ে দরজা নক করে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। বিজ্ঞদের মতো একটার পরে একটা উপদেশ বাণী বলেই যাচ্ছে চৈতি। ঐশীর ঘুম ঘুম চোখে কপাল কুঁচকে ফেলল, চোখে মুখে বিরক্তির ছাপ। চোখ কচলাতে কচলাতে উঠে বসলো। বিরক্তি নিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল চৈতি, হাতে একটি বই। কোমর হাত দিয়ে মৃদু রাগ দেখিয়ে বলল, আমি তোকে সেই কখন থেকে ডাকছি বলতো, এত ঘুম আসে কোথা থেকে তোর? কদিন পরে যে পরীক্ষা তোর সে খেয়াল আছে কি? কই উঠে পড়তে বসবি তা না? কয়টা বাজে জানিস? 7টা বেজে গেছে, তোর জন্য আমি 10 মিনিট পড়তে পারিনি, কত পড়া বাকি আমার। হতাশ হয়ে বলল শেষ কথাটা। আচ্ছা আপু বলো তো, আমার ঘুমের সাথে তোমার এত কি শত্রুতা? আর মাত্র 7টা বাজে, তাতেই তোমার কাছে তো দুপুর হয়ে গেছে। সারাদিন এত বই নিয়ে ঘ্যান ঘ্যান কেমনে করে মানুষ? আরে বাবা, মেয়েদের এত লেখাপড়ার কি আছে? শুধু ঠেলে ঠুলে ফেল ঠেকালেই তো হলো, এত পড়ার কি আছে বুঝি না। দেখো গিয়ে তোমাকে বিয়ে করার জন্য কোনো এক বিসিএস ক্যাডার 3 পায়ে খাড়া। সো আপু চিল, তুমি মেয়ে মানুষ, ঘুরবে, খাবে, আড্ডা দেবে, মাঝে মাঝে ঢং করে বিভিন্ন ছবি তুলবা, ফেসবুক চালাবা, 2-4টা প্রেম করবা, আর বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করে নিবা। তুমি কেন শুধু শুধু সারাদিন লেখাপড়া নিয়ে ডুবে থাকো? এত টেনশনের কিছু নেই। সো চিল আপু, নিজেও চিল করো আর আমাকেও একটু শান্তিতে ঘুমোতে দাও। এসব বই টই নিয়ে তোমার রুমে যাও। এতক্ষণ একা একা একদমে কথাগুলো বলছিল ঐশী। চৈতির কোনো সারা শব্দ না পেয়ে পেছনে ঘুরে তাকাতেই দেখল সানজিদা শেখ খুন্তি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দরজা ঘেঁষে। মাকে দেখেই মুখটা চুপসে গেছে ঐশীর। শুকনো একটা ঢোক গিলল। তুইও এবার এইচএসসি পরীক্ষা ফেল করিস,
তোর জন্য কোনো রিস্কাওয়ালা অপেক্ষা করে আছে। ব্যাপারটা খুব সুন্দর না, কি বলিস? আমিও তোর আব্বাকে কোনো ভালো রিস্কাওয়ালার খোঁজ নিতে বলি। দাঁতে দাঁত চেপে বলল সানজিদা শেখ। এর মধ্যেই ডাইনিং থেকে ডাক পড়ে তার। মাত্র 5 মিনিটে ফ্রেশ হয়ে নাস্তা খেতে আয়। চোখ রাঙিয়ে বলে চলে গেল সানজিদা শেখ। মাকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ঐশী। মনে মনে চৈতির 14 গোষ্ঠীর উদ্ধার করতে করতে ওয়াশরুমে চলে গেল। নাস্তার টেবিলে গিয়ে দেখলো চৈতি বই নিয়ে বিড়বিড় করছে আর নাস্তা খাচ্ছিল। তা দেখে বিরক্তি নিয়ে বসে পড়ল পাশের চেয়ারে। ঐশীকে দেখা মাত্রই চৈত্রী আর চোখে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে। যার অর্থ খুন্তির বাড়িটা কেমন লাগলো সকাল সকাল? ঐশী মুখ বাঁকিয়ে নিজের খাবার খেতে লাগলো। পাশে সানজিদা শেখ দাঁড়িয়ে আছে, তাই কিছু বলতে পারছে না। আর এই সুযোগটাই কাজে লাগালো চৈতি। ওয়াও আম্মু, আজকে পাউরুটিটা তো দারুণ হয়েছে। তুমি তো বড় বড় শেফদেরকে হার মানাবে। তোমার রান্নাও যেমন অসাধারণ, তুমিও তেমন আমার অসাধারণ আম্মু। পাউরুটি আমি বানাইনি, দোকান থেকে আনা। আমাকে এত ইমপ্রেস করতে হবে না। রেজাল্ট যদি ভালো না হয় তাহলে তো তোকে বিয়েই দেব। শুধু শুধু তোর পেছনে টাকা নষ্ট করব না।